গল্প তোমাকে চাই। লেখিকা RBRV। আমার আব্বুর 3 ভাই। আমার বড় চাচ্চুর ছেলের নাম রেহান, যার সাথে আমার 9 মাসের রিলেশন। আমরা 2 বোন, আমার আরো 3টা চাচাতো বোন আছে। ওদের ভাই নেই। আমাদের সব কাজিনদের মধ্যে রেহান ভাইয়া সবার বড় এবং ফ্যামিলির সব আপুদের ক্রাশ। সবাই উনাকে অনেক পছন্দ করে। উনি আমার সম্পদশালী বড় চাচ্চুর একমাত্র ছেলে। দেখতে অস্থির, ভার্সিটিতে পড়ে অনেক স্মার্ট, গায়ের রং ফর্সা, মেয়েদের সাথে কম কথা বলে। ওনাকে দেখলে খুব কম সংখ্যক মেয়ে অপছন্দ করবে। আর আমি হলাম আমার সব কাজিনদের ছোট বোন। SSC দিয়েছি মাত্র, বয়স 18। আমি যে এখন বড় হয়েছি তা কারো চোখেই পড়ে না। সবাই আমাকে ফ্যামিলিতে দুধ ভাত মনে করে। রেহান ভাইয়ার সাথে রিলেশন করতে আমার জান বের হয়ে গেছিল। কি পরিমাণ যে কষ্ট করছি তা শুধু আল্লাহ জানেন। প্রথম যখন উনাকে প্রপোজ করছিলাম তখন রেহান ভাইয়া টেবিলে বসে পড়ছিলেন। আমি আস্তে করে উনার রুমে ঢুকে টেবিলের পাশে দাঁড়িয়েছিলাম। আমাকে দেখে উনি কিছুই বললেন না, মনোযোগ সহকারে পড়ছিলেন। আমাকে কোন পাত্তাই দিলেন না। তারপর আমি নিজে থেকেই শুরু করলাম। রেহান ভাইয়া, বল, আমি আপনাকে কিছু বলতে চাই ভাইয়া। কি তাড়াতাড়ি বলে চলে যা। ভাইয়া, অনেক দিন ধরেই বলবো বলবো ভাবছি। তো বল। আমার দিকে বিরক্তভাবে তাকিয়ে, ভাইয়া মানে ধুর যা তো। ভাইয়া, আই লাভ ইউ। কাঁপছি। কারণ আমার বড় আপু উনার থেকে কিছুদিনের ছোট হয়েও উনাকে ভয় পায়, আর আমি তো একটা পিচ্ছি। কি, আমি শুধু কাঁপছি। হা 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 হা, উনি শুধু এসেছিলেন। আমার এখনো মনে আছে সেই দিনটার কথা। তারপর আমি কেঁদে চলে আসছিলাম ঘরে। পরের দিন সকালে রেহান ভাইয়া মিঠি আপুর, আমার আরেকটা কাজিন, সাথে কথা বলছিলেন। আমি গিয়ে দাঁড়াতেই রেহান ভাইয়া রুমে ঢুকে পড়লেন আর মিঠি আপু আমাকে তাড়াতাড়ি স্কুলে যেতে বললেন। ঘটনাটার পর থেকে রেহান ভাইয়া আমার সাথে 1 মাস কোন কথা বলেননি। আর আমি সব রকম চেষ্টা করছিলাম উনাকে ম্যানেজ করার জন্য, কিন্তু ব্যর্থ হচ্ছিলাম। একদিন দুপুরবেলা দেখলাম রেহান ভাইয়া, চৌথি আপু, মিঠি আপু মিলে সবাই অনেক হাসাহাসি করছেন। মিঠি আপু বেশ সুন্দরী আর আমার মনে হচ্ছিল উনি রেহানকে একটু অন্য চোখে দেখেন। আমার অনেক জ্বলছিল, অনেক বেশি ভালোবাসি আমি উনাকে, কিন্তু আমি জানি ওখানে আমি গেলে রেহান ভাইয়া চলে যাবে কোন একটা বাহানা দিয়ে। তাই আর গেলাম না। আমি ফ্রেশ হয়ে ডাইরেক্ট রেহান ভাইয়ার রুমে গেলাম। গিয়ে দেখি উনিও মাত্র ফ্রেশ হয়েছেন, তাই রুম থেকে সরিয়ে আসছিলাম। তখন আমার মনে একটা কথা বাজতে থাকে যে উনি আমাকে পছন্দ করেন না, কারণ আমি পিচ্ছি। আমি যদি বড়দের মতো কিছু একটা করি তাহলে হয়তো উনি আমাকে ভালোবাসবেন। তাই উনার রুমে আবার ঢুকে দেখি উনি খালি গায়ে নিচে একটা টাওয়াল পরে আছেন, ওলটো দিক হয়, ফোনে কারোর সাথে কথা বলছেন। আমি কিছু না ভেবে দৌড়ে গিয়ে পেছনের দিক থেকে তাকে জড়িয়ে ধরলাম আর বললাম, আই লাভ ইউ। উনি পাশ ফিরে আমাকে দেখে জলদি করে নিজেকে ছাড়িয়ে নিলেন। আমি আবার তার বুকের সাথে নিজেকে মিশিয়ে দিলাম। এবার উনি আমাকে নিজ থেকে ছাড়িয়ে নিয়ে ঠাসঠাস করে কষে একটা থাপ্পড় দিলেন। আমাকে নিজ থেকে ছাড়িয়ে নিয়ে ঠাসঠাস করে কষে একটা থাপ্পড় দিলেন। আমি অনেক ব্যথা পাইছিলাম। উনি পাশ ফিরে আমাকে দেখে জলদি করে নিজেকে ছাড়িয়ে নিলেন। আমি আবার তার বুকের সাথে নিজেকে মিশিয়ে দিলাম। এবার উনি আমাকে নিজ থেকে ছাড়িয়ে নিয়ে ঠাসঠাস করে কষে একটা থাপ্পড় দিলেন আর রেগে বললেন, কি সব বেয়াদবি এইগুলা? তোর মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? নিসা আমার ডাক নাম। আমি নিচের দিকে তাকিয়ে আছি। থাপ্পড়টায় অনেক ব্যথা পাইছিলাম, তার থেকে বেশি ঘৃণ পাইছিলাম। তাই কান্না করতে করতে ওনার রুম থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতেই উনি বলে উঠলেন, এইভাবে নাকের পানি মুখের পানি এক করে বাহিরে গেলে সবাই জিজ্ঞাসা করবে। আমি উনার কথাগুলোতে অনেক কষ্ট পাচ্ছিলাম। তারপর চোখের পানি মুছে নিজের ঘরে চলে এসেছিলাম। রাত্রিবেলায় সবাই পড়তে বসেছি। চৌথি আপু আর মিঠি আপু রেহান ভাইয়ের ঘরে পড়তে গেছে। ওই ঘর থেকে পড়ার থেকে বেশি হাসাহাসির শব্দ শোনা যাচ্ছে। আমার কি আর পড়ায় মন বসে? কি নিয়ে তাদের এত হাসাহাসি সেটাই বুঝি না। মেজাজটা খারাপ লাগে। আর মিঠি আপু তো আছে, আপু তো বেশ সুন্দরী। আমি শুধুই কান্না করছিলাম, অনেক অনেক ভালোবাসি আমি উনাকে। তারপর দেখি চৌথি আপু রুমে এসে হাত থেকে কয়েকটা খাতা রাখলেন আর আমাকে বললেন, তুই কি আরো পড়বি? 10টা 30 বাজে। আমি মাথা নেড়ে জবাব দিলাম হ্যাঁ, কারণ মুখে বললে স্পষ্ট বোঝা যেত আমি যে কান্না করছি।
চৌতি আপু লাইট না নিভিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। চারপাশের নীরবতা রেহান ভাইয়ের করা অপমানগুলোকে তাজা করে দিচ্ছিল। চোখ থেকে অনাব্রত পানি পড়ছে। আমি ওখান থেকে কার জানি সম্ভবত 4 দিস্তার একটা নতুন খাতা নিয়ে প্রতিটা পেজে আই লাভ ইউ লিখে নিচে রেহান প্লাস নিসা লিখলাম। অনেক কষ্ট পাচ্ছিলাম। পরের দিন 4টা বাজে স্কুল থেকে বাড়িতে ফিরতে না ফিরতেই আম্মু বললেন, এই নিসা তোকে রেহান অনেকবার খুঁজেছে, যা তো একটু কথাটা শুনে আয়। কেন আম্মু, কি হয়েছে? জানি না, তুই গিয়ে শুনে আয়। আম্মুর কথা মতো আমি ব্যাগটা রেখে রেহান ভাইয়ার রুমে গিয়ে দরজায় দাঁড়িয়ে আছি। ভয় করছিল অনেক। রেহান ভাইয়া আমার দিকে তাকিয়ে ইশারায় কাছে আসতে বললেন। আমি তার কাছে যেতেই তিনি রেগে একটা খাতা দেখিয়ে বললেন, এইটা কি? খাতা ভাইয়া? ভয় ভয় উনি খাতার পেজগুলো ওলটিয়ে ওলটিয়ে বললেন, এইগুলা কি লেখা খাতাটায়? অনেক রেগে। আমার ফ্রেন্ডরা এইগুলা দেখে কি পরিমাণ লজ্জা দিচ্ছে তোর কোন ধারণা আছে নিসা? সবাই কত উল্টা পাল্টা কথা বলছে। আমার দিকে তাকিয়ে অনেক রেগে, আচ্ছা তুই কি চাস আসলে? তখন আমি বুঝতে পারলাম যে রাতের সুন্দর খাতাটা অপর্ণা আমার উনিরই ছিল। কি রে, উত্তর দিচ্ছিস না কেন? আমি আপনাকে অনেক ভালোবাসি ভাইয়া, অনেক অনেক লাভ করি আপনাকে। তুই একটা পিচ্ছি মেয়ে। আচ্ছা তোরও কি কোন লজ্জা করে না আমার সাথে এইভাবে কথা বলতে? পিচ্ছি কথাটা শুনতেই আমি দৌড়ে তার কাছে গিয়ে তার গালে একটা কিস বসিয়ে দিলাম। পিচ্ছি কথাটা শুনতেই আমি তার কাছে গিয়ে তার গালে একটা কিস বসিয়ে দিয়ে এক দৌড়ে নিজের রুমে চলে এসেছিলাম, কারণ আর 1 মিনিট যদি ওখানে দাঁড়াতাম তাহলে উনি আমাকে অনেক কথা শোনাতেন। পরের দিন সকালবেলা স্কুলে যাওয়ার সময় দেখলাম রেহান ভাইয়া, মিকি আপু আর তিশা আপু মিলে গল্প করছে আর কি যেন একটা খাচ্ছে। রাগে আমার নিজের চুলগুলো ছিঁড়তে ইচ্ছা করছিল আর মিকি আপু রেহান ভাইয়ার দিকে এমনভাবে তাকায় যেন অনেকদিন আগের হারানো স্বামী খুঁজে পাইছে। জাস্ট অসহ্য লাগে। আমাকে দেখে তিশা আপু ডেকে বললেন, এই নিসা এদিকে আয়। তারপর আমি গিয়ে দেখি 3জন মিলে নুন মরিচ দিয়ে তেঁতু খাচ্ছে, যা দেখে আমার জিভে পানি চলে আসছিল। আমি তাড়াতাড়ি করে বাটি থেকে একটু তেঁতু আঙুলে নিয়ে যেই মুখে দিব তখনই রেহান ভাইয়া বলে উঠলেন, তুই তেঁতু খাস না? পিচ্ছি মেয়ে, এত টক খেলে আর লম্বা হবি না, পরে বিয়ে দিতে কষ্ট হবে। টেবিলে তোর জন্য দুধ রাখা আছে, এইটা খা। কথাটা বলার পর তারা 3জন হাসাহাসি শুরু করে আর আমার চোখ দিয়ে পানি পড়তে থাকে। মনে মনে ভাবছিলাম উনি আমাকে শুধু পিচ্ছি ভাবেন না, খাটো ভাবেন। আমি তেঁতুটা ফেলে স্কুলে চলে যাই। তিশা, মিকি আপু পিছন থেকে অনেক ডাকছিলেন কিন্তু আমি সাড়া দেইনি, অনেক ঋণ পেয়েছিলাম। বিকেল বেলা স্কুল থেকে ফিরে এসে দেখি বাড়িতে অতিথি এসেছেন, রেহান ভাইয়ার নানুর বাড়ির লোক। রিয়া আপু এসেছে দেখছি। রিয়া রেহান ভাইয়ার মামাতো বোন। রেহানের জন্য একদম দিভানি। তারপর আমি ফ্রেশ হয়ে যেই না রেহান ভাইয়ার রুমের দিকে যাব, পেছনে থেকে রিয়া আপু আমাকে ডাকছেন, নিসা, এই নিসা শুনছ? পিছ ফিরে কি হইছে আপু? চেহারায় বিরক্তিকর ভাব নিয়ে। একটু এদিকে আসো। জি বলেন। আচ্ছা তুমি আপুর একটা কাজ করে দিতে পারবা? কিন্তু কাউকে বলতে পারবা না। কি কাজ আপু? তুমি এটা নিয়ে রেহানকে দিবা ওকে, আমার হাতে একটা চিঠি দিয়ে। কি এটা আপু? তুমি বুঝবে না, তুমি অনেক ছোট। তুমি জাস্ট এটা নিয়ে রেহানকে দিবা। মনে মনে হাজারটা গালি দিয়ে বললাম, আচ্ছা আপু দিয়ে দিব নে, ডোন্ট ওয়ারি। রিয়া আপু চলে যেতেই চিঠিটাকে 1000টা অংশে ভাগ করলাম। যত সব আলতু ফালতু মেয়ে। তারপর রেহান ভাইয়ার রুমে ঢুকতেই দেখলাম মিঠি আপু, চলতি আপু, তিশা আপু আর রেহান ভাইয়া মিলে খাতায় কিছু খেলছে আর হাসাহাসিও করছে। আমি জানি এখন আমি ওখানে গেলে রেহান ভাইয়া কিছু না কিছু একটা বলে আমাকে অপমান করবেই, তাই দরজা থেকেই ফিরে এসেছি। রাতে একান্ত মনে পড়ার টেবিলে বসে ভাবছিলাম আমি যে উনাকে কত ভালোবাসি তা তো তিনি বুঝেন না, আর আমি তার খারাপ আচরণে যে অনেক বেশি কষ্ট পাই তাও তিনি বুঝেন না। ওই দিন রাতে অনেক কান্না করেছিলাম। পরের দিন স্কুল থেকে ফেরার পর শুনি রেহান ভাইয়া নাকি বাইক অ্যাক্সিডেন্ট করছে। পরিবারের সবাই হতাশ, তবে আল্লাহর রহমতে বড় ধরনের কোন ক্ষতি হয় নাই। হাতে ব্যথা পেয়েছেন, কিছুদিন বিশ্রাম নিলে সুস্থ হয়ে উঠবেন। কথা শোনা মাত্রই এক দৌড়ে রেহান ভাইয়ার রুমে এসে দেখি হাতে ব্যান্ডেজ।
কথাটা শোনা মাত্রই এক দৌড়ে রেহান ভাইয়ের রুমে এসে দেখি হাতে ব্যান্ডেজ করা অবস্থায় উনি শুয়ে আছেন, তাই তাকে আর ডিস্টার্ব করলাম না, নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। রাতে আমি, চৌতি আপু আর রিয়া আপু একসাথে শুয়েছি, সবাই ঘুমিয়ে কাঠ হয়ে গেছে, কিন্তু আমার চোখে ঘুম নেই। সারা রাত শুধু রেহান ভাইয়ের কথা ভাবছি। উনি শত অপমান করা সত্ত্বেও কেন আমি তাকে এত ভালোবাসি, কেন কেন? আর শব্দহীনভাবে কান্না করছি। হঠাৎ করে মাঝরাতে কোথা থেকে কিসের যেন ঠাসঠাস ফুসফুস করে বিকট শব্দ আসতে থাকলো। আমি তো ভয় কাঁপাকাঁপি শুরু করে দিয়েছি। আল্লাহর রে, ভূত টুত না তো? তার সাথে ভেসে আসতে লাগলো এক অজানা দুর্গন্ধ। তারপর আর বুঝতে বাকি রইল না যে আমার পাশে শুয়ে থাকা রিয়া আপনি পাদ মেরেছেন। আমি নাকে ধরে তিনাকে ধাক্কা দিতেই তিনি ঘুমের ঘরে কথা বলতে লাগলেন। এই রেহান, ছাড় না প্লিজ, কেউ এসে পড়বে তো, প্লিজ ছেড়ে দাও। কথাটা শুনে এমন মনে হলো যেন রেহান ভাইয়া তাকে জড়িয়ে ধরেছেন আর উনি ছাড়ানোর চেষ্টা করছেন। শখ কত, আমি ভীষণ রেগে রিয়া আপুকে ডাকতে থাকলাম। এমনিতেই পাদ দিয়ে আমাকে অজ্ঞান করার অবস্থা, এখন আবার রেহান ভাইয়াকে নিয়ে স্বপ্ন দেখানো হচ্ছে, সাহস কত! এই রিয়া, উঠো উঠো ডাইনি! জোরে জোরে ধাক্কা দিয়ে রিয়া আপু ঘুম থেকে উঠে ঘুম ঘুম চোখে আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে নিসা, তুমি আমাকে এইভাবে ডাকছো কেন? আর তুমি এখনো ঘুমাওনি? আমি ঘুমের ব্যাপারটা লুকাতে তাকে বললাম, তুমি অনেক জোরে নাক ডাকো আপু। তোমার নাক ডাকার শব্দে আমি ঘুম থেকে উঠে গেছি। কি বল? আমি নাক ডাকি? অনেক জোরে জোরে? ও মাই গড, কালকেই ডাক্তারের কাছে যেতে হবে। তুমি কিন্তু কাউকে বল না, বিশেষ করে রেহানকে। ওকে আপু, কাউকে বলবো না। শুয়ে পড়, গুড নাইট। তারপর পাশ ফিরে শুয়ে মুখ চেপে কতক্ষণ হাসার পর ঘুমিয়ে পড়লাম। পরের দিন স্কুল থেকে ফিরে ফ্রেশ হয়ে রেহান ভাইয়ের রুমে যেতেই দেখলাম আমার সব কাজিনরা ওনার রুমে। ব্যাপারটা কি? পরে দেখলাম চৌতি আপু, মিঠি আপু, তিশা আপু, রেহান ভাইয়া হাত ব্যান্ডেজ করা অবস্থায় খেলছিল আর গল্প করছিল। আর একজন খেলোয়াড় লাগবে। তারপর রেহান ভাইয়া সবার উদ্দেশ্যে বললেন, যে কে খেলবে? আমি কথাটা শুনে মনে মনে ভাবলাম, আপনার সাথে খেলার এত বড় সুযোগ হাত ছাড়া করে কে? তাই চিৎকার দিয়ে আমি খেলবো বলে রেহান ভাইয়ের দিকে এগিয়ে গেলাম। তখন পিছন থেকে রিয়া আপু বলে উঠলেন আমি। সাথে সাথে মেজাজটা 49 হয়ে গেল আমার। তারপর রেহান ভাইয়া আমার দিকে তাকিয়ে বলেছিলেন, তুই তো একটা পিচ্ছি মেয়ে, তুই কি খেলবি আমাদের সাথে? হেরে গেলে কেঁদে দিবি, তার থেকে ভালো তুই রুমে গিয়ে পড়তি বসো, যা। সাথে সাথে ঘরবর্তী মানুষ হাসাহাসি শুরু করলো। তারপর রিয়া আপুকে ডেকে রেহান ভাইয়া তাদের গ্রুপে অ্যাড দিল। রিয়া আপু তো আকাশে চাঁদ পাওয়ার খুশি নিয়ে দৌড়ে রেহান ভাইয়ার কাছে গেল। আমি অপলকভাবে রেহানের দিকে তাকিয়েছিলাম আর কান্না করছিলাম। যাকে লক্ষ্য করেনি সবাই কত হাসাহাসি করছে, আনন্দ করছে, তাই হয়তো কারো আমার দিকে তাকাবার সময় নাই। অনেক বেশি কষ্ট পেয়েছিলাম ওই দিন। তার কয়েকদিন পর এক দুপুরবেলা আম্মু আমাকে চাচিকে, রেহান ভাইয়ার আম্মু, ডেকে আনতে বললেন, কিন্তু চাচিকে ঘরে পেলাম না, হয়তো কোথাও গেছে। তাই আমিও ফিরে আসছিলাম, ঠিক তখনই রেহান ভাইয়া ওয়াশরুম থেকে চাচিকে ডাকছেন। আম্মু আম্মু! উনি হয়তো শাওয়ার নিচ্ছেন, রুমে কেউ নাই, তাই আমি ভাবলাম ওনার সাথে একটু দুষ্টুমি করা যাক। তাই আমি ওয়াশরুমের পাশে এসে উত্তর দিলাম, মম। মুখ চেপে হাসি। আম্মু আমাকে একটু শ্যাম্পু করে দাও, ওয়াশরুমের দরজাটা খুলে দিয়ে। আমি টাস্কি খেয়ে আছি। পরে ভাবলাম উনি তো শুধু আমারই, আর ওনার হাতে ব্যান্ডেজ করা, এতটুকু হেল্প তো করতেই পারি। তাই আর কিছু না ভেবে ওনার সাথে ওয়াশরুমে ঢুকে দরজার লকটা লাগিয়ে সামনের দিকে তাকাতেই দেখি ফর্সা শরীরটায় উনি খালি গায়ে নিচে একটা সাদা টয়েল পরে মুখে সাবান মাখানো অবস্থায় বসে আছেন। খালি গা থেকে টপ টপ করে পানি পড়ছে। এমন দৃশ্য দেখে নিজেকে সামলানো অনেক মুশকিল। অনেক বেশি হট লাগছিল উনাকে। আমি শুধু তার দিকে হাঁ করে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমার কানে যেন একটাই সুর ভেসে আসে, পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। দোহাই লাগে দেহটি তোমার, একটু আড়াল করো। আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। ওনার সাথে ওয়াশরুমে ঢুকে দরজার লকটা লাগিয়ে সামনের দিকে তাকাতেই দেখি ফর্সা শরীরটায় উনি খালি গায়ে নিচে একটা সাদা টয়েল পরে মুখে সাবান মাখানো অবস্থায় বসে আছেন।
খালি গা থেকে টপ টপ করে পানি পড়ছে এমন দৃশ্য দেখে নিজেকে সামলানো অনেক মুশকিল। অনেক বেশি হট লাগছিল উনাকে। আমি শুধু উনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। উনি আমার দিকে না তাকিয়ে একটা শ্যাম্পুর বোতল এগিয়ে দিলেন। আমি কিছু না ভেবে 2 হাত দিয়ে তার মাথায় শ্যাম্পু করতে থাকলাম। উনি অনেক কথা বলছেন, আমি শুধু হুমো করে উত্তর দিচ্ছি। হঠাৎ করে কি যেন বুঝে উনি উনার মাথায় হাত দিয়ে আমার হাতগুলো ধরলেন আর উপরের দিকে তাকিয়ে আমাকে দেখে তার চোখগুলো রসগোল্লার মতো করে বসা থেকে উঠে পড়লেন আর একদম বাকরুদ্ধ হয়ে 2 মিনিটও তাকিয়ে থেকে বিস্মিত হয়ে বলে উঠলেন, নিসা। লজ্জায় ও ভয়ে নিচের দিকে তাকিয়ে আছি। তুই এখানে কিভাবে এলি? নিচ থেকে তার দিকে তাকানোর সাহস পাচ্ছিলাম না, অনেক লজ্জা করছিল আর ভয়ও। মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম আর বললাম, এবারের মতো বাঁচাই দেও আল্লাহ প্লিজ, কারণ উনি খুবই রেগে গিয়েছিলেন। আমার নিস্তব্ধতা দেখে এবার তিনি রুম্ভ কণ্ঠে বলে উঠলেন, এই মেয়ে, তোরও কি কোন লজ্জা ভয় নাই? তুই কোন সাহসে এই কাজটা করলি বল, বল বলছি, প্রচণ্ড চিৎকার করে। আমি তার চিৎকারে চমকে উঠে করুণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় উত্তর দিয়েছিলাম, আপনি চাচিকে ডাকছিলেন, চাচি ঘরে নেই তাই আমি। কথাটা শেষ না করতেই রেহান ভাইয়া আমাকে ঠাসঠাস করে অনেক জোরে একটা থাপ্পড় দিয়ে বললেন, তাই তুমি চলে এসেছো, তাই তো? আচ্ছা, তোরও কি কোন লজ্জা নেই? এখন কেউ যদি দেখে তাহলে কত উল্টা পাল্টা কথা বলবে। তোরও কোন ধারণা আছে? নিসা প্রচণ্ড রেগে আমি থাপ্পড় দেয়া গালটায় হাত দিয়ে কান্না করতে করতে উত্তর দিলাম, বলুক, আমি তো চাই মানুষ জানুক যে আমি আপনাকে কত লাভ করি। তারপর রেহান ভাইয়া আমাকে আবার কষে একটা থাপ্পড় দিয়ে বললেন, গেট লস্ট। ততক্ষণে মিঠি আপু চলতি আপু রেহান ভাইয়ার রুমে এসে তাকে ডাকছেন। আমি কিছু না ভেবে চোখের পানি মুছতে মুছতে যেই না দরজার লকটা খোলতে হাত বাড়াবো, অমনি রেহান ভাইয়া আমার হাতটা ধরে একটানে আমার পুরো শরীরটাকে তার ভেজা শরীরটার সাথে এক করে দিলে। আর একটুর জন্য আমাদের লিপ কিস হয় নাই। আমার উপর পানি পড়ছে, ভেজা শরীরটা ওনার বুকের সাথে লেপ্টে আছে, এমন ফিলিংসে শুধু একটাই গান চলে, इस खुद से यहाँ मुझको जो टू तोरो भी महू को ना मुझ में चर टू ना यार तेरी तुझको ना यार महू झोमी। আমার কল্পনার ছেদ ঘটল মিঠি আপুর ডাকে। রেহান ভাইয়া, ও ও রেহান ভাইয়া, জোরে জোরে ডাকছে। ওয়াশরুম থেকে রেহান ভাইয়া উত্তর দিল, আমি শাওয়ার নিচ্ছি। আপনার কি দেরি হবে? মিঠি আপুর কণ্ঠ, হুমম অনেক দেরি হবে, তোরা যা। তারপর ওরা চলে গেল। আমিও আর দেরি না করে নিচের দিকে তাকিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা স্কুলে যাওয়ার সময় দেখলাম রেহান ভাই আর রিয়া আপু মিঠি আপু অনেক হাসাহাসি করছে। হঠাৎ দেখলাম রিয়া আপু হাসি দেওয়ার বাহানা করে রেহান ভাইয়ের হাত ধরে। শুধু আমার খুব জ্বলছিল, ইচ্ছা করছিল রিয়াটাকে ধরে আছাড় মারি। বেয়াদব কোথাকার, একদম সহ্যই করতে পারছিলাম না, আবার কিছু বলতেও পারছিলাম না, কারণ এখন ওখানে গেলে রেহান ভাইয়া আমাকেই অপমান করবে। মনে শত রাগ নিয়ে কিছু না বলে স্কুলে গেলাম। স্কুলের পড়ায় আমার মন বসছিল না, শুধু সকালের দৃশ্যটা মনে করছিলাম আর নিস্তব্ধভাবে কান্না করছিলাম। দুপুরে বাড়িতে ফিরে ঘরে ব্যাগটা রেখে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দিকে যাবার সময় দেখলাম রিয়া আপু কার সাথে যেন ফোনে বলছে, যে তার মনে হয় রেহান ভাইয়াও তাকে, রিয়াকে, পছন্দ করেন। কথাটা শোনা মাত্রই আমার উপরে যেন আকাশ ভেঙে পড়ে আমি অঝোর নয়নে কান্না করতে থাকি। দৌড়ে রেহান ভাইয়ার রুমে গেলাম, গিয়ে দেখি রেহান ভাইয়া পড়ছেন। আমি তার রুমের দরজাটা অনেক জোরে বন্ধ করলাম। উনি দরজার আওয়াজ শুনে পিছনে তাকিয়ে আমাকে দেখে চেয়ার থেকে উঠে পড়লেন। আমি নাক মুখ লাল করে চোখের পানি মুছে চিৎকার করে ওনার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, আমি আপনাকে অনেক ভালোবাসি করি, আপনি কি আমাকে ভালোবাসেন? তুই একটা পিচ্ছি নিসা। আমি পিচ্ছি কথাটা শোনা মাত্রই তার কাছে গিয়ে তাকে বুকে জড়িয়ে নিজের ঠোঁটগুলোর সাথে তার ঠোঁটগুলো মিশিয়ে নিলাম। আমি পিচ্ছি কথাটা শোনা মাত্রই তার কাছে গিয়ে তাকে বুকে জড়িয়ে নিজের ঠোঁটগুলোর সাথে তার ঠোঁটগুলো মিশিয়ে নিলাম। তারপর উনি আমাকে একটানে নিজের শরীর থেকে আলাদা করে অনেক জোরে একটা থাপ্পড় দিয়ে রাগী কণ্ঠে বললেন,
তুই লিমিট ছাড়িয়ে গেছিস নিসা, বেহায়া মেয়ে, এতটা নিচে নেমে গেছিস তুই, আমি জানতাম না। নির্লজ্জ মেয়ে একটা, চিৎকার করে রাগী কণ্ঠে। আমি থাপ্পড় দেয়া গালটার ধরে নিচের দিকে তাকিয়ে অর্জর নয়নে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছিলাম, ঠোঁট থেকে রক্ত পড়ছিল, মনে হয় কেটে গেছে, আর মনে মনে রিয়া আপুর কথাগুলো মনে করে ভাবতে লাগলাম। আপনি তো জানেন না আপনাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে মানুষের অভাব নেই, তাই বেহায়া হতে আমি বাধ্য। উনি আমার নীরবতা দেখে বলে উঠলেন, নিসা প্লিজ তুই এখান থেকে যা, তোকে আমার একদম সহ্য হচ্ছে না। আমি তার কথাটায় পাত্তা না দিয়ে মূর্তির মতো নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি আর কান্না করছি। উনি রেগে আমার হাতটা শক্ত করে ধরে দরজার কাছে একটানে নিয়ে আসেন, তারপর দরজাটা খুলে দিয়ে আঙ্গুল দিয়ে বাইরে চলে যেতে ইশারা করেছিলেন আর প্রচন্ড রেগে বলেছিলেন, আর কোন দিন তোকে যেন আমার রুমে না দেখি। আমি তার মুখের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে চোখ থেকে দুফোঁটা পানি ছেড়ে দিলাম। উনি অবশ্য দেখেনি, কারণ উনি বাহিরের দিকে তাকিয়েছিলেন। আমি আর দেরি না করে চোখের পানি মুছে ওখান থেকে দৌড়ে নিজের রুমে এসে কাঁদতে লাগলাম। উনি কেন বোঝেন না আমি তাকে কত ভালোবাসি? কেন কেন ওই দিন রাতেও কিছু খাইনি, শুধু কান্না করছিলাম। রিয়া আপু, মিকি আপু, চৌতি আপু, আম্মু সবাই অনেকবার বলেছিল খেয়ে নিতে, আমি তাদের কথায় সাড়া দিইনি, সারা রাত নীরবে কেঁদেছিলাম। পরের দিন সকালবেলা স্কুলে যাওয়ার সময় দেখি মিকি আপু, রিয়া আপু আর রেহান ভাইয়া মিলে গল্প করছে। আমাকে দেখে রিয়া আপু ডেকে বলল, কিরে নিসা, তোর ঠোঁটের কি হয়েছে, কেটে গেল কিভাবে? কথাটা বলতেই আমার কাল রাতে থাপ্পড়টার কথা মনে পড়ে যায়। তখন আবেগের বশে যেই না বলবো আপু কালকে রেহান ভাইয়াকে, তখনই রেহান ভাইয়া আমাকে থামিয়ে দিয়ে রিয়া আপুকে বললেন, আসলে কালকে আমার রুমে আসার সময় নিসা আছাড় খেয়ে পড়ে গেছে। পিচ্ছি মানুষ তো ভালো করে হাঁটতে পারে না। তারপর ওখানে থাকা সবাই হাসা শুরু করলো। আমি আর কথা না বাড়িয়ে রেহান ভাইয়াকে একটা ভেঙচি কেটে স্কুলে চলে গেলাম। ঘটনাটির কয়েকদিন পর জিনিয়া আপু, মিঠি আপুর মামাতো বোন, আমাদের বাড়িতে বেড়াতে আসেন। জিনিয়া আপু, রেহান ভাইয়া, মিঠি আপু, রিয়া আপু মিলে অনেক হাসাহাসি করছে আর গল্প করছে। জিনিয়া আপু বেশ সুন্দরী। ছোটবেলা থেকেই জিনিয়া আপু আর রেহান ভাইয়া একে অপরের অনেক ঘনিষ্ঠ, আর ছোটবেলায় তারা নাকি বউ জামাই খেলাও খেলতো। আম্মু বলেছে, তাদের একসাথে এইভাবে হাসাহাসি করা আমার জাস্ট অসহ্য লাগছিল, একদম মানতে পারছিলাম না। মনে হচ্ছিল এখনই ওখানে গিয়ে জিনিয়া আপুকে বাড়ি ফিরে যেতে বলি। এক পর্যায়ে দেখলাম জিনিয়া আপু রেহান ভাইয়ার সাথে এমনভাবে সেলফি তুলছেন যেন উনি তার স্বামী। রাগে আমার গাটা গিট গিট করছিল, আর রিয়া আপু তো কোন চান্সে মিস করছেন, আর রেহান ভাইয়ার হাতে কাঁধে টাচ করার দেখে থাকা ছাড়া আমার আর কিছু করার ছিল না। রাত্রিবেলা পড়তে বসেছি, কিন্তু পড়ায় আমার কোন মন নেই। রেহান ভাইয়ের প্রতি জিনিয়া আপুর চাহনি, রিয়া আপুর ক্লোড আসার চেষ্টা, সবকিছু আমার বুকের বা পাশটায় ঠিক কাটার মতো বুনছিল। অনেক কান্না পাচ্ছিল আমার। হঠাৎ আম্মু আমাকে ডেকে বললেন, নিসা, তোর রেহান ভাইয়াকে একটু ডেকে আনতো। আমি কথাটা শুনে মনে মনে ভাবলাম, রেহান ভাইয়ের রুমে যাওয়া এত বড় সুযোগ হাতছাড়া করে কে? তাই সাথে সাথে পড়ার টেবিল থেকে এক লাফে উঠে রেহান ভাইয়ার রুমে গিয়ে দেখি রেহান ভাইয়া পিছন ফিরে ফোনে কথা বলছেন। আমাকে দেখে অভিমানী কণ্ঠে বলে উঠলেন, তুই এই সময় এইখানে কেন নিসা? আমি নিজেকে আর আটকাতে পারলাম না, দৌড়ে তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরেছিলাম আর কাঁদো কাঁদো কণ্ঠে বলেছিলাম, ভালোবাসি আপনাকে অনেক অনেক বেশি। আমি নিজেকে আর আটকাতে পারলাম না, দৌড়ে তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরেছিলাম আর কাঁদো কাঁদো কণ্ঠে বলেছিলাম, ভালোবাসি আপনাকে অনেক অনেক বেশি। উনি আমাকে তার বুক থেকে ছাড়িয়ে নিয়ে বললেন, তুই এখান থেকে যা নিসা। আমি কিছু বলবো তার মাঝে পিছনে দরজা থেকে চাচির কণ্ঠ, আরে নিসা, তুমি এত রাতে, কি হয়েছে মা? আমি চাচিকে দেখে রীতিমতো ভয় পেয়েছিলাম। আল্লাহর রে, চাচি আবার রেহান ভাইয়াকে যে জড়িয়ে ধরছি এইটা আবার দেখলো না তো? ওরে তার কথাতে তেমন কোনো ছাপ পাইনি, তাই নিশ্চিতে উত্তর দিলাম, আসলে চাচি রেহান ভাইয়াকে আম্মু ডাকছিল তাই এসেছি।
চাচি রুমে এসে রেহান ভাইয়ের বিছানাটা ঠিক করতে করতে বললেন, রেহান যা তো কথাটা শুনে আয় বাবা। ওকে আম্মু, যাচ্ছি। তারপর রেহান ভাইয়া আমার দিকে তাকিয়ে বললেন, তুই যা নিসা, আমি আসছি। আমি বেশ বুঝতে পেরেছিলাম যে উনি আমার সাথে আসতে চাচ্ছিলেন না, পথে যদি আবার আক্রমণ করি সেই ভয় হয়তো, তাই একটা ভেঙচি কেটে ওখান থেকে চলে এসেছিলাম। তার কিছুদিন পর রেহান ভাইয়ের জন্মদিন ছিল। প্রতি বছরের মতো এবারও উনার জন্মদিন অনেক ধুমধামের সাথে সেলিব্রেট করছি। উনার ফ্রেন্ডস আর অনেক মেহমান এসেছিল। আমি উনার জন্য একটা লাল গোলাপ আর একটা ডায়েরি গিফট হিসেবে এনেছিলাম। ওই দিন জিনিয়া আপুকে বেস্ট লাগছিল, নীল একটা শাড়ি পরেছিল, আপু অনেক সুন্দর লাগছিল তাকে। আমি বাহিরে এসে দেখলাম রেহান ভাইয়ের জিনিয়া আপু সব কাজিনরা আর ওনার ফ্রেন্ডসরা সবাই মিলে অনেক মজা করছেন। আমি রেহান ভাইয়ের দিকে মুগ্ধভাবে তাকিয়ে রইলাম। ফর্সা শরীরটাতে নীল পাঞ্জাবি পরেছেন উনি, চুলগুলো জেল দিয়ে স্টাইল করা, হাতে ব্র্যান্ডের একটা ঘড়ি, অস্থির লাগছিল তাকে। হঠাৎ লক্ষ্য করলাম পার্টিতে থাকা কয়েকটা মেয়ে রেহান ভাইয়াকে ঘুরঘুর করে দেখছিল। একটা মেয়ে তো বলেই ফেললো, দেখ রেহানকে নীল পাঞ্জাবিতে কি হ্যান্ডসাম লাগছে। আরেকজন বলল, দেখ জিনিয়া আর রেহানকে একসাথে অনেক ভালো লাগছে, তাদের বিয়ে হলে তারা বেস্ট কাপিল হবে, তাই না? ঠিক বলেছিস। কথাগুলো শোনা মাত্রই আমার রাগে গা জ্বলতে থাকে। মনে হচ্ছিল মেয়েগুলোকে গিয়ে মাথায় তুলে একটা আছাড় মারি। তারপর হাতে এক মগ পানি নিয়ে রাগী মাথায় রেহান ভাইয়ের কাছে গিয়ে ওনাকে একটু আড়ালে আসার জন্য বললাম। উনি আসতে চাইছিলেন না। আমি জোরে ওনার হাত ধরে টেনে এনে বললাম, কি পাঞ্জাবি পরেছেন, দেখতে একদম বিশ্রী লাগছে। কি? অবাক হয়ে চোখগুলো বড় করে। তাড়াতাড়ি পাঞ্জাবিটা বদলে আসুন। তর ভালো খারাপ দিয়ে আমি কি করব? আমি পাঞ্জাবি চেঞ্জ করব না। করবেন না? রাগীভাবে তাকিয়ে। না। করবেন না তো? না। ঠিক আছে তাহলে এই নেন। সম্পূর্ণ মগের পানি ওনার পাঞ্জাবিতে ঢেলে দিয়ে। হোয়াট দ্য হেল নিসা, ভীষণ রেগে পাঞ্জাবির পানি মুছতে মুছতে আমি কাজটা করেই দৌড়। তার কিছুক্ষণ পর দেখলাম রেহান ভাইয়া বেলকুনিতে দাঁড়িয়ে আছেন। আমি ভাবলাম এইটাই পারফেক্ট টাইম আমার গিফটটা দেওয়ার জন্য। যদিও সবার গিফটের তুলনায় আমারটা একদম তুচ্ছ ছিল, তবুও অনেক ভালোবাসা দিয়ে মোড়ানো ছিল। আমি ওনার কাছে গিয়ে হাতে থাকা গোলাপ আর ডায়েরিটা এগিয়ে দিলাম আর বললাম, ভেতরে অনেক মানুষ তাই এইখানে দিলাম, হ্যাপি বার্থডে। লজ্জা লাগছিল তাই মুচকি হাসছিলাম। রেহান ভাইয়া আমার হাত থেকে গিফটগুলো নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে বিরক্তভাবে আমার দিকে তাকিয়ে বলেছিলেন, এইগুলো কি গিফট হয়? যত সব ফালতু। আর হে ধন্যবাদ ভেতরে না দেওয়ার জন্য। না হয়ে আমার ফ্রেন্ডসরা আমার উপরে হাসতো। আমি কিছুই বলছিলাম না, তার দিকে তাকিয়ে থেকে শুধু কান্না করছিলাম। এতটা অবহেলা, এতটা অপমান কেউ কাউকে করতে পারে আমার জানা ছিল না। অনেক ঘৃণা পেয়েছিলাম ওই দিন। সন্ধ্যার সময় নাচ গানের আসর বসলো। জিনিয়া আপু নাচবে। আপু অনেক ভালো নাচে, কিন্তু আপু একা নাচতে চাইছিল না, তাই সবাই মিলে জোর করে যার জন্মদিন তাকে পাঠালো। রেহান ভাইয়াকে, সাকিব ভাইয়া, রেহান ভাইয়ার বন্ধু, তাদের মাঝে চালু করে দিল একটা অসম্ভব রোমান্টিক গান। पहली नजर में केस जारो कर दिया, तेरा अपन बेटा है मेरा जिया, जाने क्या होगा क्या पता, इस पल को मिलके आज जिले जारा, मी हो ये तू है या मेरी बहो माए बिजा, उजने से दोनों जहा मेरी बहो माए बजा। খুব ঘনিষ্ঠ হয়ে নাচছিল তারা। সত্যিই তাদের একসাথে অনেক মানায়, দুজনেই খুব সুন্দর। আমি শুধু তাকিয়েছিলাম আর অঝোর নয়নে কামনা করছিলাম। মনে মনে ভাবছিলাম আমি শত চেষ্টা করেও কোনো লাভ হবে না, প্রতিবারই আমি ব্যর্থ হব, কারণ উনি আমাকে ভালোবাসেন না। তাই আজ থেকে আর কোনোদিন উনার কাছে ভালোবাসার কথা বলবো না, আজ সব শেষ। সারা রাত কান্না করছিলাম, খুব কষ্ট পেয়েছিলাম আমি। ওই দিনের পর থেকে রেহান ভাইয়াকে আমি এড়িয়ে যেতে থাকি। ওনাকে দেখলে মাথা নিচু করে সেখান থেকে কেটে পড়ি।
কথা বলিনি পুরো 1 মাস। সবকিছু ভুলে পড়াশোনায় কনসেন্ট্রেট করতে থাকি। তারপর একদিন স্কুল ছুটির পর আমি আর আমার কয়েকটা ফ্রেন্ড মিলে একসাথে বাড়ি ফিরছিলাম। তাদের মধ্যে একজনের নাম সাব্বির, যে আমার এক ফ্রেন্ডকে অনেক পছন্দ করত। পথের মাঝে হঠাৎ সে আমাকে থামিয়ে দিয়ে বলল, এই নিসা, একটু শোন প্লিজ। কি রে, মাঝ রাস্তায় এইভাবে ডেকে কি বলবি, তাড়াতাড়ি বল। আমার হাতে একটা চিঠি আর কয়েকটা চকলেট দিয়ে, এইগুলো প্লিজ যার না তোকে দিয়ে দিস। ওকে দোস্ত। কথাটা বলার পর রাস্তার দিকে তাকিয়ে দেখি অনেক স্পিডে একটা বাইক ছুটছে। আমার বুঝতে বাকি রইল না বাইকটা যে রেহান ভাইয়ার হয়তো বাড়িতে যাচ্ছে। আমি অনেক ভয় পেয়েছিলাম, আল্লাহরে চিঠি আর চকলেট নেওয়াটা আবার দেখলো না তো। পরে ভাবলাম এত স্পিডে বাইক রাইডিং করলে কি আর দেখবে। তারপর বাড়ি ফিরে কাঁধ থেকে ব্যাগটাও রাখতে পারি নাই, রেহান ভাইয়া চিৎকার করে আমাকে ডাকছেন। মনে হচ্ছিল আমার অপেক্ষায় যেন ছিলেন। আমি উনার রুমে দৌড়ে গিয়ে শুনি, ছেলেটা কে ছিল নিসা? কোন ছেলে ভাইয়া? পথে যার কাছ থেকে চিঠি নিয়েছিলি? আমি উনাকে রাগাবার জন্য বললাম, আমাকে অনেক পছন্দ করে তাই। কথাটা শেষ না করতেই রেহান ভাইয়া আমাকে কষে একটা থাপ্পড় মারলেন। আমি থাপ্পড় দেওয়া গালটা ধরে কান্না করছিলাম। রেহান ভাইয়া কিছুক্ষণ আমার কান্নারত মুখটার দিকে তাকিয়ে থেকে আমাকে একটানে তার বুকের সাথে মিশিয়ে নিয়ে জোরে আঁকড়ে ধরে বলেছিলেন, আই লাভ ইউ। কথাটা শোনা মাত্রই আমার হৃদয়টা কেমন যেন ব্যথা করে উঠল। আমি যেন নিজের কানকেই বিশ্বাস করাতে পারছিলাম না, তার আঁকড়ে ধরা শরীরটাকেও না। সবকিছু আমার স্বপ্নের মতো লাগছিল। আমি কান্না থামিয়ে মূর্তির মতো দাঁড়িয়ে আছি। আমার কানে তার হৃদয়ের স্পন্দন স্পষ্ট শোনা যাচ্ছিল। কিছুক্ষণ পর সে আমাকে ছেড়ে দিলে আমি বাক্যহীনভাবে নিচের দিকে তাকিয়ে আছি, বলার মতো কোন ভাষায় খুঁজে পাচ্ছিলাম না। উনি আমার দিকে তাকিয়ে আমাকে একটা ঝাঁকুনি দিয়ে বলে উঠলেন, কি রে নিসা, কিছু বল। আমি বাকরুদ্ধ হয়ে তার দিকে চোখগুলো বড় বড় করে শুধু একটা কথাই জিজ্ঞাসা করেছিলাম, এটা কি সত্যি নাকি আমি স্বপ্ন দেখছি? এটা সত্যি, অনেক দিন ধরেই ভাবছিলাম তোকে। বলল। আমার কেন জানি না বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে সব কল্পনা। তাহলে কি করলে বিশ্বাস করবেন আপনি? আমাকে একটা চিমটি কাটেন তো। চিমটি কাটার কথাটা শুনে উনি একটু মুচকি হেসে আস্তে আস্তে আমার দিকে এগোতে শুরু করলেন। আমি ভয়ে এক পা করে পেছাতে লাগলাম। হঠাৎ গিয়ে দেয়ালের সাথে ধাক্কা খেয়ে থেমে গেলাম। উনি আমার কাছে এসে তার দুহাত দিয়ে আমার মুখটা স্পর্শ করে উপরে উঠিয়ে তার দুথর দিয়ে ঠিক আমার নিচ ঠোঁটের বা পাশটায় একটা কামড় বসিয়ে দিলেন। আমি আহহ করে চিৎকার করাই উনি আমাকে ছেড়ে দিয়ে বলেছিলেন, একদম পারফেক্ট চিমটি। মুচকি হেসে আমি লজ্জায় তাকে সরিয়ে এক দৌড়ে ঘরে চলে এলাম। আমি যেন কিছুই বিশ্বাস করতে পারছিলাম না। আল্লাহ, এটা কি সত্যি? ওই দিন রাতেও আমি ঘুমাতে পারিনি। চোখ বন্ধ করলেই শুধু তাকে দেখতাম আর মুচকি হাসতাম। একদম পাগলের মতো হয়ে গিয়েছিলাম সেদিন। পরের দিন সকালবেলা স্কুলে যাচ্ছি, হঠাৎ রেহান ভাইয়া আমার হাতটা ধরে একটানে তার রুমে নিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে বললেন, স্কুলে যাচ্ছিস? হুমো। হুমো কি? তোকে যেন আর কোন দিন ওই ছেলেটার সাথে কথা বলতে না দেখি। শুধু এইটা না, কোনো ছেলের সাথেই যেন না দেখি, বুঝছিস? নাকে মুখে জলার ভাব নিয়ে আমি তাকে রাগাবার জন্য বললাম, কেন? কথা বললে কি করবেন? এক থাপড়ে সব দাঁত ফেলে দিব। কথাটা বলেই উনি দরজা খুলে কোথায় যেন চলে গেলেন আর এদিকে আমি হাসতে হাসতে শেষ। কথাগুলো বলার সময় তার চেহারাটা একদম লাল হয়ে গিয়েছিল। আসলে উনাকে রাগলেও ভালো লাগে। দুপুরবেলা সবাই টেবিলে খেতে বসেছে। মিঠি আপু রেহান ভাইয়ার একদম বরাবর বসেছেন, আমি তার পাশেই। সবাই যখন খেতে ব্যস্ত তখন আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে। আমি আস্তে করে নিজের পাটা রেহান ভাইয়ার পায়ের উপর রাখি। উনি আমার দিকে রাগান্বিতভাবে আর চোখে তাকালেন। আমিও আর চোখে তার দিকে তাকিয়ে হাসছি আর ভাত খাচ্ছি। উনি আমার পাটা সরিয়ে দিলেন। আমি অনেকবার একই কাজ করলাম আর উনি বারে বারে সরিয়ে দিচ্ছিলেন।
তারপর আমি আর রাখলাম না, মন দিয়ে ভাত খাচ্ছি। কিছুক্ষণ পর ভুলে মিঠি আপুর পা উনার পায়ের সাথে লেগে গেছে। যেহেতু আপু উনার বরাবর বসেছিলেন, রেহান ভাইয়া হয়তো ভেবেছিলেন এটা আমার পাতায়, জোরে মিঠি আপুর পায়ে একটা লাথি দিলেন। মিঠি আপু লাথি খেয়ে চিৎকার দিয়ে কান্না করছিলেন। সবাই তাকে জিজ্ঞাসা করলে তিনি বললেন, কে যেন আমাকে লাথি দিয়েছে। কথাটা শুনে আমার আর বুঝতে বাকি রইল না কাজটা কে করেছে। আমি রেহান ভাইয়ের দিকে তাকাতেই দেখি উনি করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। ওই দিন আমি অনেক এসেছিলাম। এইভাবে দুষ্টু মিষ্টি খুনসুটিতে কেটে গিয়েছিল আমাদের রিলেশনের 4টি মাস। একদিন রাত্রিবেলা আমি রেহান ভাইয়ের রুমে গিয়ে পড়ছি। কিসের পড়া, আসলে দুষ্টুমি করার জন্য যাওয়া, এই আর কি। রেহান ভাইয়াকে রাগানোর জন্য একটু পড়ে পড়ে শুধু বলছি। জানেন, স্কুলে যাওয়ার সময় একটা ছেলেকে রাস্তায় দেখি। ছেলেটা অস্থির দেখতে, অনেক হ্যান্ডসাম, অনেক ভালো লাগে ছেলেটাকে। উনি তো কথাগুলো শুনে বই পড়ছেন আর বড় বড় নিঃশ্বাস নিচ্ছেন। বেটা যে ভেতরে ভেতরে পড়ছে তা বোঝাই যাচ্ছিল। আমি তার মুখের দিকে তাকাতেই হিহি করে হেসে দিলাম, একদম লাল হয়ে গেছে। উনি আমাকে ধমক দিয়ে হাসি থামিয়ে বললেন, তুই পড়বি নাকি এখান থেকে যাবি? ভীষণ রেগে, পড়ব। তাহলে বই খোল। আমি ব্যাগটা থেকে বই বের করে বইটা খোলা মাত্রই ধপাস করে একটা প্রেমের চিঠি রেহান ভাইয়ের সামনে পড়ল, সাথে কয়েকটা গোলাপ ফুলের পাপড়িও। চিঠিটার উপরে একটা হার্ট আঁকা, তার ভেতরে বড় বড় করে লেখা, নিশা প্লাসে কাশ। চিঠিটা দেখার পর আমি তাড়াতাড়ি করে লুকাতে চেয়ে লুকাতে পারিনি, রেহান ভাইয়ের ঠিকই চিঠিটা দেখে ফেলেছিল। চিঠিটা দেখে উনি আমার দিকে চোখগুলো রসগোল্লার মতো করে হাঁ করে তাকিয়ে আছেন। আমিও তার দিকে হাঁ করে তাকিয়ে আছি। মনে মনে ভাবছি আজকে আমার আর রম্মা নেই। উনি আমার ধ্যান ভেঙে পড়ার টেবিল থেকে লাফ দিয়ে উঠে ঠাসঠাস করে কষে একটা থাপ্পড় দিয়ে জোরে ধমক দিয়ে বলে উঠলেন, এত্তি যদি অন্য ছেলেদের সাথে প্রেম করার শখ, তাহলে আমার জীবনে এলি কেন নিশা? বল। প্রচন্ড জোরে চিৎকার করে আমি কাঁদো কাঁদো কণ্ঠে তাকে বললাম, আপনি বিশ্বাস করেন আমি জানি না এই ছেলেটাকে আর এই চিঠিটা কিভাবে আমার ব্যাগে এলো? তাই? তাহলে এতক্ষণ রাস্তায় একটা ছেলেকে অনেক ভালো লাগে, ছেলেটা অনেক সুন্দর, এইসব কেন বলছিলি? এখন ধরা পড়ে বলছিস চিনি না? প্রচন্ড রেগে আমি তাকে কিছুতেই বুঝাতে পারছিলাম না যে আমি তার সাথে এতক্ষণ মজা করেছি আর আমি জানি না যে এই চিঠি আর আকাশকে। উনি আমার উপর ভীষণ রেগে গিয়েছিলেন। এক পর্যায়ে উনি আমার হাতটা ধরে টেনে এনে একটা ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিয়ে দরজাটা বন্ধ করে দিলেন। প্রচন্ড রেগে গিয়েছে বেচারা। আমি অনেকবার দরজা ধাক্কা দিলাম কিন্তু উনি দরজাটা খুলছিলেন না, তাই মন খারাপ করে ঘরে চলে এলাম। পরের দিন সকালবেলা স্কুলে যাব, তাই উনার রুমে ব্যাগটা আনার জন্য গেলাম। গিয়ে দেখি মহোদয় একান্ত মনে খুব মনোযোগের সাথে টেবিলে বসে পড়ছেন। আমি যেতেই যেন পড়ার গতি 10% থেকে 100% করে ফেললেন। আমি তো বুঝতে পারছিলাম আসলে উনি আমার সাথে কথা বলবেন না বলে এমনটা করছে। আমি তার কাছে গিয়ে হালকা একটা কাশি দিয়ে বলে উঠলাম, ভাইয়া কি পড়ছেন? রেহান ভাইয়া আমার কথার কোন উত্তরই দিলেন না, বরং পড়ার গতি আরো বাড়িয়ে দিলেন। তার কোন উত্তর না পেয়ে আমি আবার বললাম, কি পড়ছেন ভাইয়া? তাও কোন উত্তর পাই না। এবার সত্যি অনেক রাগ হচ্ছিল। উনি এমন ভাব করছেন যেন এখানে কেউ নাই, তাই আমি তার ধারণাটাকে ভুল প্রমাণ করতে তার গালে জোরে একটা কিস করে তাড়াতাড়ি করে ব্যাগটা হাতে নিয়ে এক দৌড়। এই গল্পটার লেখিকা আমি। রবি অবি অনেক আপুরা অনেক গ্রুপে বিভিন্ন নামে গল্পটা পোস্ট করছো। তাদের বলতে চাই অন্যের পোস্ট কপি না করে নিজেরা নিজেদের মতো ট্রাই কর। দুপুরবেলা স্কুল থেকে ফিরে গোসল করে সুন্দর করে পরিপাটি হয়ে রেহান ভাইয়ার রুমে গেলাম। গিয়ে দেখি রেহান ভাইয়া নেই। তারপর বুঝলাম উনি ওয়াশরুমে শাওয়ার নিচ্ছেন। আমি ওয়াশরুমের দরজাটার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে লাগলাম, রেহান আপনি এতক্ষণে গোসল করছেন? আমি স্কুল থেকে এসে গোসল করে ভাত খেয়ে সাজুগুজু করে আপনার রুমে এসে পড়েছি আর আপনি এখনো শাওয়ার নিচ্ছেন?
অপর পাশ থেকে কোন উত্তর পেলাম না। বেটা দেখি ভালোই রেগে আছে আমার উপরে, তাকে আরো রাগিয়ে দিলে কেমন হয়। আমি মুচকি হাসি আর ওনাকে বলছি, জানেন আজকে আসার পথে না একটা ছেলেকে দেখেছি, অনেক হ্যান্ডসাম, অনেক হট। কথাগুলো বলছি আর মুচকি হাসি। হট কথাটা শোনার পরে ইনি ঠাস করে ওয়াশরুমের দরজাটা খুলে আমার হাতটা শক্ত করে ধরে এক টানে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দিলেন। পানিতে আমার সব সাজ নষ্ট হয়ে গেল। আমি উপরের দিকে তাকিয়ে দেখলাম উনি আমার একদম কাছে এসে দাঁড়িয়ে আছেন আর আমার দিকে অপলকভাবে তাকিয়ে আছেন। ওনার ঠোঁটগুলো থেকে পানি বেয়ে আমার মুখে পড়ছে। পানিতে ভেজে দুইজনের শরীর একদম টইটুম্বুর হয়ে গেছে। আমি আরো একটু ভালোভাবে উনার দিকে তাকাতেই দেখলাম উনার চোখগুলো লাল হয়ে আছে। অনেক সময় ধরে কান্না করলে যেমনটা হয় ঠিক সেই রকম। উনি আমার মুখটা উপরের দিকে উঠিয়ে তার ঠোঁটগুলো দিয়ে আমার ঠোঁটগুলিকে স্পর্শ করার জন্য আস্তে আস্তে মাথা এলিয়ে দিতেই চাচিটাকে উঠলেন, রেহান, রেহান তাড়াতাড়ি খেতে আয়। হুমো আসছি আম্মু। কথাটা বলেই উনি আমার হাতটা ছেড়ে দিলেন। আমি আর দেরি না করে ওখান থেকে কেটে পড়লাম। সেদিন বিকেলবেলা সবাই ঘুরতে যাওয়ার প্ল্যান করছিল। সবাই রেডি, অনেক সুন্দর লাগছিল সবাইকে, তার মধ্যে অন্যতম লাগছিল উনাকে। সাদা শার্ট পরেছিলেন, চোখে কালো চশমা, হাতে ব্র্যান্ডের একটা ঘড়ি। সব মিলে অসাধারণ লাগছিল তাকে। সবাই রেডি হয়ে নিচে নেমে গাড়ির জন্য ওয়েট করতে লাগলাম। একসাথে দুটা গাড়ি এসেছে, সবাই যার যার মতো গাড়িতে উঠে যাচ্ছে। আমি কিছু না ভেবে রেহান ভাইয়া যে গাড়িতে উঠেছেন সেই গাড়িতে যেই না ওঠার জন্য পাটা বাড়িয়েছি, অমনি রেহান ভাইয়া আমাকে থামিয়ে দিয়ে মিঠি আপুকে ডাক দিয়ে গাড়িতে উঠিয়ে নিলেন। তারপর ওরা চলে গেল। আমি শুধু গাড়িটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম, মনে অজান্তেই চোখ বেয়ে পানি পড়তে লাগলো। অনেক কষ্ট পেয়েছিলাম ওনার এরূপ আচরণে। তারপর আমি অন্য গাড়িতে উঠে গেলাম। আমরা একটা পার্কে গিয়েছিলাম, অনেক সুন্দর ছিল পার্কটা। সব কাজিনরা বসে আছি, হঠাৎ রেহান ভাইয়া সবার জন্য আইসক্রিম নিয়ে এলেন। যেহেতু আইসক্রিম আমার খুব প্রিয় তাই আইসক্রিমগুলো দেখার সাথে সাথে সবার আগে আমি দেওয়ার জন্য হাত বাড়িয়েছিলাম। রেহান ভাইয়া একে একে সবাইকে দিচ্ছে কিন্তু আমাকে দেওয়ার নাম নেই। আমি সেই কখন থেকে ওনার সামনে হাত পেতে আছি, উনি দেখে না দেখার ভান করছেন। এক পর্যায়ে আইসক্রিম শেষ। আমি উনার দিকে পলকহীনভাবে তাকিয়ে আছি। মিঠি আপু আমার অবস্থা দেখে রেহান ভাইয়াকে বলে উঠলেন, ভাইয়া নিশা আইসক্রিম পায় নাই তো? উনি অন্যদিকে তাকিয়ে আইসক্রিম খেতে খেতে বললেন, নিসার পা আছে, ও নিজে গিয়ে আইসক্রিম আনতে পারে। তখন আমি বুঝেছিলাম আসলে রেহান ভাইয়া ইচ্ছা করেই আমার জন্য আইসক্রিম আনেননি। আমি অনেক ঋণ পেয়েছিলাম ওই দিন, নিজের চোখের পানি আড়াল করতে পারছিলাম না, তাই সবার সামনেই কেঁদে দিয়েছিলাম। কেউ কিছু না বুঝলেও তিশা আপু হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছিলেন। আমি চোখের পানি মুছতে মুছতে উঠে যেতেই তিশা আপু আমার হাতটা ধরে বললেন, চল আমি তোকে আইসক্রিম কিনে দিব। আমি তার হাতটা ছাড়িয়ে একটা মুচকি হাসি দিয়ে বললাম, না আপু আমি খাবো না, তুমি খাও। তার কিছুক্ষণ পর মিঠি আপু রেহান ভাইয়া চলতি আপু নাগর দোলায় চড়ার জন্য যাচ্ছেন। আমিও তাদের সাথে যেতে চাইলে রেহান ভাইয়া একেবারে মুখের উপর না বলে দিয়েছিলেন, কিন্তু আমাকে যে ওনার রাগ ভাঙাতেই হবে তাই এক প্রকার জোর করেই তাদের সাথে গেলাম। আমি আর চলতি আপু একপাশে আর আমাদের সামনে রেহান ভাইয়া ও মিঠি আপু বসেছেন। রেহান ভাইয়া তো আমার দিকে তাকাচ্ছেনই না, যেমন ওখানেও নেই। মিঠি আপু চলতি আপু ছাড়া আর কেউ নেই। নাগরদোলা ঘুরতে শুরু করলে আমরা সবাই আনন্দে চিল্লাচিল্লি শুরু করি, কিন্তু চোখটা একটু আড়াল করতেই দেখি মিঠি আপু রেহান ভাইয়ার হাতটা আঁকড়ে ধরে বসে আছেন। রেহান ভাইয়াও কিছু বলছেন না, বরং ওরা কথা বলছেন, হাসাহাসি করছেন। দৃশ্যটা দেখে আমার উপরে যেন আকাশটা ভেঙে পড়ল। আমি কোন রকমে নিজেকে সামলিয়ে নিচে এসে অজর নয়নে কাঁদতে লাগলাম। ওদিকে রেহান ভাইয়া আর মিঠি আপু মিলে রেহান ভাইয়ার মোবাইলে কি যেন করছে আর দুজনেই প্রচুর হাসছে। আমার অনেক কষ্ট লাগছিল তাদের এইরূপ মেলামেশা দেখে, কিন্তু আমার দেখে যাওয়া ছাড়া আর কিছু করার ছিল না। পার্কের পরিবেশটা ছিল খুবই সুন্দর, চারদিকে বাচ্চারা ফুল বিক্রির জন্য ছুটাছুটি করছিল। পার্কের একপাশে বসে একটা লোক হরেক রকমের ছুরি বিক্রি করছিলেন।
ছুরি আমার খুব প্রিয়, তার উপর দেখলাম রেহান ভাইয়া ওখানে দাঁড়িয়ে আছেন, তাই দেরি না করে একজোড়া কাচের নীল ছুরি হাতে নিয়ে রেহান ভাইয়াকে দেখিয়ে বললাম, কিনে দিবেন? উনি কিছু উত্তর করার আগেই মিঠি আপু, তিশা আপু, চলতি আপু এসে হাজির। ওরাও অনেক ছুরি কিনছেন। আমি আমার নীল ছুরিগুলো হাতে পড়ে নাড়াচাড়া করছি আর হাসছি। আসলে ছুরিগুলো আমার অনেক পছন্দ হয়েছিল। তারপর রেহান ভাইয়া সবার ছুরির দাম দিয়ে মোবাইলে ব্যস্ত হয়ে পড়লেন। একবার দেখলেনও না আমার হাতে ছুরিগুলো কেমন মানিয়েছে। আমি তার দিকে তাকিয়ে একটা ভেঙচি কেটে যাওয়ার জন্য যখনই পাটা বাড়ালাম অমনি পেছনে থেকে ছুরিওয়ালার ডাক, এই আপা। আমি পেছনে ফিরে উত্তর দিলাম, জি। আপনি তো ছুরির দাম দেন নাই। আমি ছুরিওয়ালাকে রেহান ভাইয়াকে দেখিয়ে বলেছিলাম, উনি দেন নাই ছুরির দাম। হুমো দিয়েছেন তো অন্য আপাগো, আপনারটা তো দেয় নাই। কথাটা আমার বিশ্বাস হচ্ছিল না, কারণ রেহান ভাইয়া এমন মানুষই না। তাই আমি ছুরিওয়ালার কথায় পাত্তা না দিয়ে বলে উঠলাম, আপনি ভালো করে দেখেন দিয়েছেন, হয়তো আপনি গুনতে ভুল করছেন। না আপা, দেয় নাই, এই যে দেখেন টাকাগুলো খুলে দিয়ে। আমাকে চুরিওয়ালার সাথে কথা কাটাকাটি করতে দেখে রেহান ভাইয়া বলে উঠলেন, আমি দেইনি, চুড়িগুলো পছন্দ হলে নিজে কিনে নে। আমি রেহান ভাইয়ের দিকে অপলকভাবে তাকিয়ে লজ্জায় কান্না করছিলাম। উনি আমার দিকে তাকিয়ে না তাকানোর বান করছিলেন। আমি মনে মনে ভেবেছিলাম, একটা মানুষ আরেকটা মানুষকে এইভাবে অপমান করতে পারে? আমি চোখের পানি মুছে হাত থেকে চুড়িগুলো খুলে ঝুড়িতে আবার আগের জায়গায় বাজ করে রেখে দিলাম, কারণ আমার কাছে কোন টাকা ছিল না যে আমি কিনবো। বাসায় এসে সবাই ঘুমিয়ে পানি, কিন্তু আমার চোখে ঘুম নেই। জানালাটা খুলতেই দেখি রেহান ভাইয়ের রুমের আলো জ্বালানো। তাই আর দেরি না করে ওনার রুমে দৌড়, কারণ আমাকে জানতেই হবে রেহান ভাইয়া আর মিঠি আপু মোবাইলে কি করছিলেন। ওনার রুমে গিয়ে দেখি উনি রুমে নেই, হয়তো ওয়াশরুমে ফ্রেশ হচ্ছেন। আমি এই সুযোগে তাড়াতাড়ি করে তার ফোনটা খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিলাম না। তাই আর না খুঁজে রুম থেকে বেরিয়ে আসার সময় কেন জানি না মনে হলো তার জিন্সে একবার খুঁজে দেখা যেতে পারে। তাই ওনার জিন্সের পকেটে হাত দিলাম ঢুকিয়ে। ও মা, আমি শিহরিত। জিন্সের পকেটে এইসব কি? হাতটা বের করে দেখলাম একটা গলে পানি হয়ে যাওয়া আইসক্রিম, কয়েকটা আমার পছন্দের চকলেট, একটা গোলাপ ফুল, আর সাথে আমার পছন্দের নীল চুড়িগুলো আছে। আমার আর বুঝতে বাকি রইল না যে উনি আমার জন্য সবই কিছুই কিনেছিলেন, শুধু আমাকে কষ্ট দিতে আমার হাতে দেননি। জিনিসগুলো হাতে নিয়ে কথাগুলো ভাবতে ভাবতে হঠাৎ দেখি রেহান ভাইয়া ওয়াশরুম থেকে বের হচ্ছেন। আল্লাহর রে, এত রাতে উনি যদি আমাকে এখানে দেখেন তাহলে অনেক বকা দিবেন। তাই কিছু না ভেবে তাড়াতাড়ি করে জানালার পর্দায় গিয়ে লুকিয়েছিলাম। মনে মনে চিন্তা করলাম উনি রুম থেকে বের হলেই আমি এক দৌড়ে নিজের রুমে চলে যাব। কিন্তু আমার চিন্তায় পানি ফেলে রেহান ভাইয়া রুমের দরজাটা লক করে, ফ্যান চালু করে, আলো নিভিয়ে এসে বিছানায় শুয়ে পড়লেন। আমি অন্ধকার আচ্ছন্ন রুমটা পর্দার আড়ালে দাঁড়িয়ে রইলাম। অনেকক্ষণ যাবৎ পর্দার ভেতরে মশা আমার সারা শরীর কামড়িয়ে যাতা অবস্থা করে ফেলেছিল, আবার চারদিকের অন্ধকারে আমার প্রচণ্ড ভয় করছিল। আমি আর সইতে না পেরে পর্দাটা একটু আড়াল করে রেহান ভাইয়ার দিকে তাকালাম। বাহিরের লাইটের আলোয় উনার ফর্সা মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। আমি আর দেরি না করে দরজাটার কাছে এসে দেখি দরজাটা একদম লক করা। খুললে অনেক শব্দ হবে, মনে মনে ভাবলাম আওয়াজে যদি রেহান ভাইয়া উঠে যায় তাহলে তো আমাকে অনেক বকা দিবে। তাই আর উপায় না পেয়ে উনার খাটের কাছে এসে বিছানা থেকে গোলবালিশটা সরিয়ে নিজেই উনার সাথে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর রেহান ভাইয়া পাশ মুড়ে আমাকে একটানে তার কাছে নিয়ে শক্ত করে চেপে ধরে তার শরীরের সব ভার আমার শরীরের উপর দিয়ে আমার বুকের উপরে আবার ঘুমিয়ে পড়লেন। উনি হয়তো আমাকে কোলবালিশ মনে করেছিলেন। আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম, বুকের ভেতরে কে যেন ঢোল পিটাতে শুরু করেছিল, একদম নড়াচড়া করতে পারছিলাম না। আমি যত নিজেকে ছাড়িয়ে নিতে চাচ্ছিলাম উনি তত আমাকে কাছে টেনে নিচ্ছিলেন। তারপর কখন যে আমিও ঘুমিয়ে পড়লাম তা ঠিক মনে নেই। মাঝরাতে রেহান ভাইয়া আমাকে দেখে রীতিমতো চিৎকার করে তার আম্মুকে ডাকছেন।
আমি তার চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে ঘুম ঘুম চোখে তার দিকে তাকিয়ে দেখি উনি ওনার চোখগুলো রসগোল্লার মতো করে আমার দিকে তাকিয়ে আছেন। আমি লাফ দিয়ে উঠে বসে নিচের দিকে তাকিয়ে নিজের ওড়নাটা ঠিক করে নিয়েছিলাম। উনি আমাকে দেখে হতভম্ব হয়ে বলে উঠলেন, নিশা, তুই এখানে এত রাতে আমার রুমে কিভাবে এলি? কথাগুলো বলছে আর বারে বারে দরজার দিকে তাকাচ্ছে। আমি কিছুই বললাম না, নিচের দিকে তাকিয়েছিলাম। কিরে, বলছিস না কেন? ভীষণ রেগে আমাকে বিছানা থেকে নামিয়ে। রেহান, আসলে আমি আপনার খোঁজে এখানে এসেছিলাম, কিন্তু আপনি ওয়াশরুমে ছিলেন। পরে আপনাকে দেখে আমি ভয় পেয়ে যাই আর পর্দার আড়ালে লুকিয়েছিলাম, কিন্তু আপনি সব অফ করে শুয়ে পড়েছিলেন। আমি দরজা খুললে অনেক শব্দ হতো আর জেগে গিয়ে আপনি যদি আমাকে বকা দিন, তাই উপায় না পেয়ে আমি কথাটা শেষ না করতেই। চুপ বেয়াদব! তাই আপনি আমার সাথে শুয়ে পড়েছেন, তাই তো? অনেক রেগে? নির্লজ্জ মেয়ে কোথাকার! হুমো! আবার হুমো বলছিস? তোরও কি কোন ধারণা আছে কেউ এখন তোকে এখানে দেখলে কত কি ভাববে? আমি কিছু বলবো তার আগেই উনি আমার হাতটা শক্ত করে ধরে দরজাটা আস্তে আস্তে খুলে এক দৌড়ে আমাকে নিজের রুমে দিয়ে গেলেন। পরের দিন স্কুল থেকে অনেক বন্ধুরা মিলে একসাথে বাড়ি ফিরছিলাম। হঠাৎ মিলি, আমার বন্ধু, আমার হাতে একটা চিঠি দিয়ে বলল এটা নাকি আমাকে আকাশ দিতে বলেছে। আমি নিতে চাইনি, কিন্তু মিলি আমাকে জোর করে দিয়ে গেল। তারপর বাড়িতে এসেই রেহান ভাইয়ার সাথে আমার গেইটে দেখা হয়ে গিয়েছিল। উনি প্রায় চলেই গিয়েছিলেন, কিন্তু আমার হাতে চিঠিটা দেখে আবার ফিরে এসে একটানে হাত থেকে চিঠিটা নিয়ে মন দিয়ে পড়ে বলে উঠলেন, তুই নাকি আকাশ নামে কাউকে চিনিস না? তাহলে এই চিঠির মানে কি? আমি কিছুই বলছিলাম না, নিচের দিকে তাকিয়েছিলাম। উনি এবার ভীষণ রেগে বললেন, স্কুলে গিয়ে তাহলে এইসব করিস? আর কোন দিন যদি তোকে আমার রুমে আশেপাশে দেখি, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, নিসা। কথাটা বলে উনি বাইক নিয়ে চলে গেলেন। সারাদিন তার সাথে আমার কোন কথা হলো না। ভীষণ রেগেছিলেন উনি। রাতে আমি ছাদে গিয়ে দেখি রেহান ভাইয়া একাকী দাঁড়িয়ে মোবাইলে গান শুনছেন। बेगडी बेगडी में दिल पे ऐसी ची, तू ही तू मुझ में समई बन गई मेरी खुदी बिलिया, दुनिया हो जाए पड़े ना धना मुझको रेहाई, अब कबूल न जुड़े बिलिया। আমি আস্তে আস্তে উনার কাছে গিয়ে উনাকে পেছনে থেকে জড়িয়ে ধরলাম। উনি হয়তো এখন আমার স্পর্শও চিনে গেছেন। উনি আমাকে কোন জবাব না দিয়ে এক দৃষ্টিতে একদিকে তাকিয়ে আমাকে বলে উঠলেন, ছেলেটা কে নিসা? আমি মুচকি হেসে তাকে রাগানোর জন্য বললাম, আমার জান। উনি পাশ ফিরে আমাকে কষে একটা থাপ্পড় দিয়ে বললেন, তাহলে আমার জীবনটা কেন নষ্ট করছিস? তারপর উনি চলে গেলেন। আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে থাকলাম। অনেক ব্যথা পেয়েছিলাম। পরের দিন বিকেলে অনেক বৃষ্টি হচ্ছিল। ড্রয়িং রুমে বসে আম্মু, আমার দুই চাচি, সব কাজিনরা মিলে গল্প করছিলাম। রেহান ভাইয়া মনোযোগ সহকারে মোবাইল চালাচ্ছিলেন। হঠাৎ করে আমার আম্মু রেহান ভাইয়ার আর মিঠি আপুর আম্মুকে উদ্দেশ্য করে বলে উঠলেন, আমাদের রেহান আর মিঠিকে তো মাশাআল্লাহ একসাথে অনেক ভালো লাগবে। বিয়েটা হলে মিঠির আম্মুও একটা ছেলে পেয়ে যাবে। মিঠি আপুদের কোন ভাই নেই? রেহান ভাইয়ার আম্মু বললেন, দেখি ছেলেটার পড়াশোনা আগে শেষ হোক, তারপর বিয়ের চিন্তা ভাবনা। কথাগুলো শুনে আমার বুকটা কেমন যেন ব্যথা ব্যথা করে উঠল। ওদিকে মিঠি আপু রেহান ভাইয়ের দিকে আর চোখে তাকিয়ে মুচকি হাসছেন। রেহান ভাইয়াও মোবাইল চালাচ্ছেন আর মুচকি হাসছেন, যা দেখে নিজের অনুভূতিটাকে ভেতরে ধরে রাখা সত্যি কষ্টকর হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল আমার এখানে কোনো অস্তিত্বই নেই। তাই আমি ওখান থেকে উঠে দৌড়ে ছাদে চলে গিয়েছিলাম। অনেক বৃষ্টি পড়ছিল। আমি খোলা বৃষ্টিময় আকাশটার দিকে তাকিয়ে কাঁদতে লাগলাম। কিছুক্ষণ পর রেহান ভাইয়া এসে আমার পাশে দাঁড়ালেন। কি রে, কাঁদছিস কেন? তোরও তো জান আছেই, তাহলে আর কাঁদার কি আছে? আমি তার কথার কোন উত্তর দিচ্ছিলাম না, নিচের দিকে তাকিয়ে শুধু কান্না করছিলাম। উনি আমাকে অবাক করে দিয়ে বলে উঠলেন, ওই বোকা, আমি যদি বিয়েতে রাজি না হই তাহলে আম্মু কখনোই আমাকে জোর করবে না। তাহলে মুচকি হাসছিলেন কেন? উনি হেসে বললেন,
কারণ চাচির আর আম্মুর কথাটা শোনার পর আপনার মুখটা দেখার মতো ছিল। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে, নাকটা লাল হয়ে গেছে। আমি তোকে ভালোবাসি নিসা। আমি তার দিকে রাগান্বিতভাবে তাকিয়ে বললাম, বিশ্বাস করি না। উনি মুচকি হেসে বলে উঠলেন, আচ্ছা চল বিয়ে করে ফেলি। কি? হুমো এই আকাশকে, বাতাসকে, এই বৃষ্টিকে, এই ছাদকে সাক্ষী রেখে চল বিয়ে করি। আমার বলার মতো কোন ভাষা ছিল না। আমি সব বিধিবিধান মেনে আপনাকে বউ হিসেবে মানলাম। আপনি রাজি থাকলে 3 বার কবুল বলেন। আমি শুধু উনার দিকে তাকিয়ে রইলাম। কিরে বলিস না কেন? কবুল, কবুল, কবুল। তারপর উনি আমার কাছে এসে আমাকে এক ধাক্কায় ছাদের ঘরের সাথে মিশিয়ে নিয়ে একটু একটু করে আমার দিকে এগোতে লাগলেন। আমি অনেক ভয় পেয়েছিলাম। উনি আমার পিঠে হাত দিয়ে এক হাত কোমরে রেখে আমার ভেজা শরীরটা তার ভেজা শরীরটার সাথে এক করে দিলেন। তারপর আস্তে আস্তে তার ঠোঁটগুলো আমার ঠোঁটগুলোর সাথে মিলিয়ে নিলেন। আমরা ভেসে গেলাম ভালোবাসার অজানা এক রাজ্যে। সমাপ্ত।